ইসরায়েলের প্রথমে ইসরায়েলের জনগোষ্ঠী হচ্ছে আপনার 90 লাখের মতো। এই 90 লাখের মধ্যে আপনার 20% হচ্ছে আরব বংশোদ্ভূত। সো বাকি যারা আছে তারা বিভিন্ন হচ্ছে সেটলার, তারা ওই ইসরায়েলে কাজ করে অনেক পয়সা পাওয়া যেত, সেই জন্য তারা কাজ করতে আসতো। তো এই যখন যুদ্ধ শুরু হয়েছে, চারিদিকে গোলাগুলি হচ্ছে, তখন তারা অনেকেই যাওয়া শুরু করেছে। এই যাওয়াটা শুরু হয়েছে যখন ওই যে 2023-এর অক্টোবরে হামাস আক্রমণ করলো, তারপর থেকে আস্তে আস্তে যাওয়া শুরু হয়েছে, এবং এখনো আবার এই বর্তমান যুদ্ধের কালে আরো বেশি যাওয়া শুরু হয়েছে। তো যেহেতু ইসরায়েল হচ্ছে মানে বসতি স্থাপনকারীদের দেশ, মানে এখানে তাদের নিজস্ব জনগোষ্ঠী চাইতে বাইরে থেকে লোক আসে, সেই লোকগুলো যদি না থাকে তাহলে তারা জনসংকটে পড়ে যাবে। এখন সেনাবাহিনীতে আপনার যারা লোক আছে, তো ইসরায়েলের সেনাবাহিনী দুইভাবে, একটা হচ্ছে রিজার্ভিস্ট, তারা যখন কোনো যুদ্ধ বাদে বা প্রয়োজন হয় তখন তাদেরকে নিয়ে আসে, এদের বলে রিজার্ভিস্ট বলে, অর্থাৎ সংরক্ষিত ক্যাটাগরির থাকে। আর আরেকটা হচ্ছে রেগুলার আর্মি। তো এখন দেখেন তারা গাজাতে এখনো তাদেরকে তাদের সৈন্যবাহিনী রাখতে হচ্ছে, লেবাননের সাথে সংঘর্ষ চলছে, ওখানে সেনাবাহিনী চলে গেছে, আবার এদিকে ইরানের সাথে যুদ্ধে তারা সশরীরে যুদ্ধ করছে না, কিন্তু তাদের বিভিন্ন স্থাপনাগুলোই যেভাবে আক্রান্ত হচ্ছে, সেগুলোর জন্য নিরাপত্তার জন্য তাদের তো আপনার সেনাবাহিনীকে নিয়োগ করতে হচ্ছে, সেই জন্য তাদের যে সামর্থ্যের বাইরে চলে গেছে অনেকটা। তো এই জন্য ইসরায়েলি সেনাপ্রধান বলেছেন যে আরো তাদের এই বর্তমান যে সমস্যা সংখ্যা আছে সেটা দিয়ে তাদের এই যে তাদের যে কাজ, অর্থাৎ তাদের যে দায়িত্ব, সে দায়িত্ব করা কম হচ্ছে। দেখেন আরেকটা জিনিস এখানে আমি একটু দর্শকদের বিবেচনা করার জন্য, যেমন একটা মানুষের, প্রত্যেক মানুষের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কর্মক্ষমতা থাকে। তো সেই জন্য আমাদের কিন্তু মনে করেন যে 8 ঘন্টা ডিউটি বা 10 ঘন্টা ডিউটি বা 12 ঘন্টা ডিউটি এরকম করে ভাগ করে দেওয়া হয়, তারপরে সে ফ্রি থাকে, তার রেস্ট দরকার। কিন্তু ইরানি মিসাইল যেভাবে একের পর এক রাতে দিনে সন্ধ্যেবেলা সকালবেলা পড়ছে, তো ওই মানুষগুলো তারা একেবারে ক্লান্ত হয়ে গেছে, তাদের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে এই চ্যালেঞ্জ মোকাবেলায়। কিন্তু এখানে আরেকটা জিনিস আমি বলি যে নেতানিয়াহু এমনি যুদ্ধবাজ লোক, এবং নেতানিয়াহুর এই কারণে সারা বিশ্বে ইসরায়েলের ইমেজ আরো সংকটে পড়েছে। উনি নিজে ব্যক্তিগত সংকট আছেন, ওনার একটা দুর্নীতির কেলেঙ্কারি আছে। তো উনি যখন প্রধানমন্ত্রীর পদ থেকে চলে যাবেন তখন তাকে দুর্নীতির বিচারে উনি দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং সেক্ষেত্রে জেল হবে। সুতরাং উনি চাচ্ছেন যে যত দীর্ঘায়িত করা যায় ক্ষমতায় থাকা, এবং যুদ্ধকালীন অবস্থায় ইসরায়েলের সামনে ভোটও খুব বেশি দূরে নয়, কিন্তু যুদ্ধকালীন সময়ে ভোট হয় না এবং লোকজন পরিবর্তন চায় না, এই জন্য এইভাবে উনি এটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের একটা সমস্যাটা হচ্ছে যে আমেরিকায় আপনারা জানেন যে মিড টার্ম ইলেকশন, অর্থাৎ কংগ্রেসের যারা নির্বাচিত হন তারা ওই আমাদের দেশের মতো সব সংসদ সদস্য জাতীয় নির্বাচনের সময় হন না, ওরা হচ্ছে মানে অর্ধেক এক সময় হয়, 2 বছর পরে আবার নির্বাচিত হয়, অর্থাৎ নতুন পুরাতন সব মিলাই এইভাবে চলে আসে। সো সামনে যে কংগ্রেসের নির্বাচন আছে সেই নির্বাচনে পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। আরেকটা বড় জিনিস হচ্ছে যে ওই অ্যাপস্টিন ফাইল, যেটাতে অনেক নারী কেলেঙ্কারি, শিশু কেলেঙ্কারির একটা বিভিন্ন তথ্য জায়গায় আসছে। তো লোকজন বলছে যে উনি যেন এই অ্যাপস্টিন ফাইল থেকে দৃষ্টি সরানোর জন্য এই যুদ্ধটাকে এই যুদ্ধে চলে আসছেন, যাতে করে আমেরিকার দৃষ্টি এদিকে থাকেন। কিন্তু এখনো যেটা মনে হচ্ছে যে ওনার মানে জনগণের দৃষ্টি ওই অ্যাপস্টিন ফাইল থেকেও সরে নাই, আর এই অজনপ্রিয় যুদ্ধে উনি নিজেকে জড়িয়েছেন, ক্ষয়ক্ষতি হচ্ছে। তো এইটা আমি আমেরিকার অর্থনীতির জন্য কতটুকু মানে সহনীয়, সেটাও একটা প্রশ্নটা সামনে এসে গেছে। আপনি খেয়াল করে দেখেন যে আমেরিকার যে সমস্ত এই এই যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল,
দক্ষিণ কোরিয়া, জাপান তারা সেখান থেকে সরায় নিয়ে আসছে এই থিয়েটারে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের থিয়েটারে। আবার আজকে দেখলাম যে আমেরিকা তো অনেক সরঞ্জামাদি এবং অর্থ দিয়েছিল ইউক্রেনকে রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য। তো ওখানে আর নতুন করে কোনো অস্ত্র সরবরাহ করা হচ্ছে না। আর একটা কথা মনে রাখার দরকার, মানে এটা আলোচনার সুবিধার্থে, সেটা হচ্ছে ইসরায়েল প্রচুর আর্টিলারি গোলা সরবরাহ করেছিল ইউক্রেনকে। কারণ ইসরায়েলের অস্ত্র আর আমেরিকান অস্ত্র একই মানের। তো কামান, তো কামানের গোলা সরবরাহ করেছিল ইসরায়েল আপনার ইউক্রেনকে। এখন এই জন্য পুতিন খুব অসন্তুষ্ট ছিল ইসরায়েলের ব্যাপারে। তা এখন সেটা সুযোগ পেয়েছে ইসরায়েলকে ইরানের মাধ্যমে দাবানোর জন্য, এবং দাবানোটা বেশ ভালোই হয়েছে বলে মনে হচ্ছে। এবং ইসরায়েল এখন কিছুটা হলেও নাকানাচুবনি খাচ্ছে। এখন আমরা যে খবরগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে পশ্চিমা গণমাধ্যমের সূত্রে, এবং তারা সঠিক ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরছে না সেন্সরশিপের কারণে। আরেকটা হচ্ছে তারা ওইটুকুই বললে যে যেটা না পারলেই না। যেমন আমি আমার ফেসবুকে আমি পোস্ট করেছি গত রাত্রে, আপনার MI6 অর্থাৎ ব্রিটেনের যে গোয়েন্দা সংস্থা, তাদের যিনি প্রধান ছিলেন উনি ইয়ঙ্গার, তো উনি বলেছেন যে এই যুদ্ধে আমেরিকার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে, এবং উনি কতগুলো ইরানের পক্ষে কথা বলেছেন। বলেন যে দেখেন, এই যুদ্ধে ইরান তারা পার্শ্ববর্তী দেশগুলোতে আক্রমণ করে আপনার এই যে আমেরিকান যে সমস্ত বেজ ছিল, আপনার সৌদি আরব অর্থাৎ GCC, মানে সৌদি আরব, তারপরে কাতার, কুয়েত, বাহরাইন, তারপরে আরব আমিরাত, এইগুলো থেকে মানে আপনার 13টা যে ঘাঁটি ছিল সেই ঘাঁটিগুলো এখন বসবাসের অনুপযোগী হয়ে গেছে। এই লোকগুলো কি করছে, মানে ওখানে যে সেনাবাহিনী যারা ছিল, সম্পদ নষ্ট হয়েছে, রেডার ব্যবস্থা নষ্ট হয়েছে, তারা এখন বিভিন্ন হোটেল এবং বাসা ভাড়া করে থাকছে। এখন ইরান মানে চাচ্ছে তথ্য তারা কোন জায়গায় আছে। আপনি শুনেছেন যে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলেও ইরান মিসাইল আক্রমণ করেছে বা ড্রোন হামলা করেছে। কারণ ইরানের কাছে খবর ছিল যে এই জায়গায় আমেরিকান সৈন্যরা আছে। একটা হোটেলের মনে করে পুরো ফ্লোর তারা নিয়েছে। ইরানের আক্রমণ ঠিক ওই যে জায়গায় আমেরিকান সেনাবাহিনীর মানে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের নিজের ঘাঁটির থেকে চলে আসছে, যেহেতু ব্যবহার করা যাচ্ছে না, ওই জায়গাতে আক্রমণ করেছে, অন্য জায়গায় কিন্তু আক্রমণ করে নাই। তো এরকম ভাবে যুদ্ধের অবস্থা যে এটা দাঁড়িয়েছে যে এটা আমেরিকার পক্ষে না, এই জন্য আমেরিকা এটার থেকে বের হওয়ার চেষ্টা করছে। এখন একটা কথা উঠেছে যে ইরানের যেটা খার্গ আইল্যান্ড, এটা হচ্ছে এখান থেকে এটা যে আপনার ইরান মেনল্যান্ড থেকে একটু দূরে, এবং এটা ইরানের প্রায় 90% আপনার এই ওই যে হলুদ কালো দাগগুলোর উপর হলুদ যে দাগটা, ওইটা হচ্ছে খার্গ আইল্যান্ড। তো এটা 8 কিলোমিটার লম্বা এবং 4 থেকে 5 কিলোমিটার চওড়া। সো এটা আপনার খুব গুরুত্বপূর্ণ। এখন এই খার্গ আইল্যান্ড দখল করার জন্য আমেরিকার সেনাবাহিনী এই যে আপনি এয়ারবোর্ন 82 এয়ারবোর্ন ডিভিশন এবং মেরিনকে উনি পাঠিয়েছে বা পাঠাচ্ছে। তো এখন ওই খবর পেয়ে ইরানের আবার ওদের তো নিজস্ব কমান্ডো বাহিনী আছে, তারপর সেনাবাহিনী আছে, রিপাবলিকান গার্ড আছে, আবার মিলিশিয়া বাহিনী আছে, আর 10 লাখ লোক এই যুদ্ধে আপনার যোগদান করার জন্য তারা নাম লেখাচ্ছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে অবস্থাটা কিরকম। আরেকটা জিনিস হচ্ছে খার্গ আইল্যান্ডে তারা ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সুদৃঢ় করে রেখেছে, সুতরাং খুব সহজ হবে না এটা আক্রমণ করার। এখন যেটা দুইটা ক্ষেত্রে আসছে, সেটা হচ্ছে যে ইসরায়েল যখন তাদের অস্তিত্ব সংকটে পড়ে যায় তখন তারা কিন্তু পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে। আবার আমেরিকাও সেটা করে। আমেরিকা দ্বিতীয় মহাযুদ্ধের
শেষের দিকে 1945 সালের আগস্ট মাসে হিরোশিমা এবং নাগাসাকিতে প্রথম অ্যাটমিক বোমা ব্যবহার করে। কারণ আহ, ইউরোপের ইউরোপ থিয়েটারে যুদ্ধ বন্ধ হয়ে গেলেও জাপান তখন যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তো তাদেরকে ওই ব্যাপক ক্ষতির সাধন করে এই পারমাণবিক বোমা নিক্ষেপ করে তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করা হয়। তো এখন 1945 সালে যেটা সম্ভব ছিল, এটা 2026 এটা সম্ভব না। কারণ এই পারমাণবিক অস্ত্র ব্যবহারের ব্যাপারে ইতিমধ্যে রাশিয়ার তরফ থেকে হুঁশিয়ারি আসছে। সুতরাং এটা খুব সহজ হবে না। তো সব মিলায়ে আমাদের ওই যে আমরা বলি না মানকা আচ্ছা, জিপার নদী। জনাব মেজর জন, ইসরায়েল যদি ব্যবহার করেন পারমাণবিক অস্ত্র, সেই ক্ষেত্রে ইরানের পদক্ষেপটা কি হবে? ইনকেস যদি ব্যবহার, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র এই মুহূর্তে রয়েছে কিনা, এটা এখন সবচেয়ে বড় আলোচনা। ইরান আসলে কি পারমাণবিক শক্তিধর হয়ে গেছেন বা হবেন, এরকমটা কতটুকু সম্ভাবনা? এই ক্ষেত্রে এটা সুনির্দিষ্ট কোনো তথ্য নেই এবং এটা প্রকাশও করে না। এটা হচ্ছে প্রকাশ না করার একটা কারণ হচ্ছে যুদ্ধবিদ্যায় একটা জিনিস আছে, সেটা অনেকেই বুঝতে একটু সময় নেন। সেটা হচ্ছে সারপ্রাইজ, অর্থাৎ মানে হঠাৎ করে তারা এগুলো ব্যবহার করছে। আপনার মনে আছে যে ইরানের সমস্ত এই 90% 80% তাদের মিসাইল ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তারপরে তো ইরানি মিসাইল এবং ড্রোন হামলায় ইরা ইসরায়েল এবং জিসিসি কান্ট্রিগুলো বিপর্যস্ত অবস্থায় আছে। আবার এদিকে বিমান প্রতিরক্ষার ইয়েতে আপনি F-35, যেটা সবচেয়ে বেশি দামি এবং গর্ব করা হতো যে এই যুদ্ধ বিমানকে কেউ এটা ভূপাতিত করতে পারবে না। তো সেখানে হচ্ছে কারণ রেডারে খুব বেশি দেখা যায় না, রেডার ক্রস সেকশন খুব কম। কিন্তু একটা জিনিস, বিমান চললে তো তার যে আপনার এই যে তেল পোড়ার ফলে যে আপনার ধোঁয়া বের হয়, তো হিট সিকিং মিসাইল দিয়ে সেটা ইয়ে করেছে, আক্রমণ করেছে। এবং এই যে এয়ার টু এয়ার ফুয়েলিং, অর্থাৎ যুদ্ধ বিমানগুলো একটা নির্দিষ্ট সময় অন্তর তাদের রিফুয়েলিং করতে হয় যাতে করে তারা আকাশে বেশিক্ষণ থাকতে পারে। তো এরকম একটা কাতারে আপনার ইরাকে ধ্বংস করা হয়েছিল। আর একটা ক্ষতিগ্রস্ত হয়ে তারা নিজের ঘাঁটিতে ফেরত যেতে পেরেছিল। এবং সৌদি আরবের একটা ঘাঁটিতে 5টা এরকম রিফুয়েলিং ট্যাঙ্কার, KC-135 বোধহয় নামটা ওটার পরিচিতি, তো সেটাও ধ্বংস করেছে। আবার দেখলাম যে এই যে বিমানে রেডার বসায়ে বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করে অ্যাওয়াক্স এয়ারক্রাফট, যেটা বলে আর্লি ওয়ার্নিং সিস্টেমটা, তো সেটাও আবার ইরান ধ্বংস করেছে। এখন এই তথ্যগুলো আমি যেটা বলছি, আমি ইন্টারনেট থেকে বিভিন্ন সূত্র থেকে পাওয়ার পরে বলছি। তবে এইটা যাদের ক্ষতি হয়েছে তারা স্বীকার করে না, আর এগুলোর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয় না যে